নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে কত সংগঠন আর সেই সব সংগঠনে কত নেতা রয়েছে তার কোনো সঠিক হিসেব নেই কারো কাছে। তবে অনেকের ধারণা অন্তত শতাধিক সংগঠন রয়েছে খোদ নিউ ইয়র্কে। এমনকি একজন দুজন মিলে একটি নামকা ওয়াস্তে সংগঠন করে নেতা বনে গেছেন অনেকেই, রয়েছে এমন অভিযোগও। সম্প্রতি একজন নারীকে অপহরণ ও যৌন হয়রানির চেষ্টায় অভিযুক্ত মোহাম্মদ খালেকও নিজেকে একজন কমিউনিটির নেতা বলে দাবি করেন। আর ওই ঘটনার শিকার মোনালিসা নিপা বলেছেন, প্রবাসে এ ধরনের মানুষ বাংলাদেশি কমিউনিটির নেতা হন তাহলে কমিউনিটির ভবিষ্যৎ কি? তার দাবি কমিউনিটি থেকে এসব জঙ্গল সাফ করার। আমার বিরুদ্ধে অভিযোগ হয়েছে এবং তারা আমার বিরুদ্ধে প্ল্যান করছে। তো আমি পরে তাদের কল দিয়ে বললাম যে দেখ, আমি কমিউনিটি লিডার, তোরা আমার বিরুদ্ধে প্ল্যান না করে আমার কল দিয়ে আমি আসতে পারি। পরে আমি পুলিশ অফিসারের সাথে কন্ট্যাক্ট করে আমি গতকালকে পুলিশ অফিসারের কাছে সামনে যাই দেখা করেছি এবং সব কিছু তাকে বলেছি ঘটনা, এবং 911 কল দিয়েছি যে আমি ট্র্যাকিং করার, যে তোরা ট্র্যাকিং করে দেখ। তখন সে কি বলেছে, আমি কি বলেছি। হ্যাঁ, সে আমাকে অনেক থ্রেটও দিছে। সে এদেশের বিভিন্ন কমিউনিটিতে সে নেতা, সে 20 বছর ধরে এখানে আসছে, সে এখানকার সিটিজেন এবং কমিউনিটির নেতা, সে অনেক অনেক তার পাওয়ার। আমি বলবো আপনারা কমিউনিটির কাছে আমার দাবি, সে যদি আপনাদের নেতাই হয়, কিন্তু আপনারা এই জঙ্গল সাফ করেন আপনাদের কমিউনিটি থেকে। আর আমি এই মুখোশধারী ভালো মানুষদের রূপ আর সেকেন্ড টাইম দেখতে চাই না। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুল হোসেন খান এবং বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম হালাদার। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রথমেই আমি প্রশ্ন করব জনাব বজলুল হোসেন খান আপনাকে, যে আমরা এখানে যে কোনো ব্যক্তি নিজেদের ঐক্যবদ্ধ করার জন্য সংগঠন করে থাকে। এই আমেরিকায় বাংলাদেশিদের কতগুলো সংগঠন আছে বলে আপনার ধারণা, এবং এসব সংগঠনে কত নেতা আছে? এটা বিরাট প্রশ্ন রেখেছেন, তো আপনাকে অশেষ ধন্যবাদ। এখানে সংগঠন কতটুকু আছে এটা ঠিক আপনি যে কথাটা বলছেন এটা আমার নিজেরও সঠিক জানা নাই। তবে আপনার জ্ঞাতার্থে বা আজকের এই অনুষ্ঠান যারা দেখতেছেন, আমি সবার জানার জন্য বলছি যে আমি বর্তমানে যে সংগঠনের দায়িত্বে আছি সেটা এই প্রবাসের সর্ববৃহৎ আঞ্চলিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন, যার ভোটার সংখ্যা অন্তত 15 থেকে 18,000, এবং এটা সর্বজন স্বীকৃত এবং এটা সামাজিক সংগঠন। যেই সংগঠন অনেক জনহিত কাজ অতীতেও করেছে, বর্তমানেও করতেছে। তো আপনার কথায় জনাব বজলুল হাসান, আপনার কাছে আমি আসবো। জনাব হাওলাদার, আপনি বাংলাদেশ সোসাইটির সঙ্গে আছেন। আপনার কাছে যে প্রশ্ন একটু আগে আমি জনাব বজলুলের কাছে করেছিলাম, একই প্রশ্ন, যে আমেরিকায় কতগুলো সংগঠন আছে, এই সম্পর্কে আপনার ধারণা কি, এবং এই সংগঠনে কত নেতা আছে, এর পরিসংখ্যান কি আপনার কাছে আছে কিনা? ধন্যবাদ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। হ্যাঁ, বাংলাদেশ সোসাইটির আমি সাধারণ সিনিয়র সহসভাপতি। এখানে আঞ্চলিক বাংলাদেশ সোসাইটি আমরেলা সংগঠন, তার ছাড়াও এখানে আঞ্চলিক সংগঠন, পেশাজীবী সংগঠন, বিজনেস সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, এসব মিলে মোর দেন 200 সংগঠন এখানে আছে। এবং নেতা বলতে আমি নেতা বলবো না, যে সংগঠনে যারা কাজ করে কর্মী বলবো, বা কমিউনিটির যারা সার্ভিস দেয়, এদের সংখ্যা এক একটা সংগঠনে এক্সিকিউটিভ কমিটির মেম্বার 11 থেকে 30 to 35 এই ধরনের। তো আপনি যদি কাউন্ট করেন তাহলে অনেক মানুষ আছে যারা যারা নেতা বলেন আর সমাজসেবক বলেন এই সংগঠনগুলির সাথে জড়িত আছে। তো বাংলাদেশ সোসাইটি যখন আমরা মহান 21শে ফেব্রুয়ারি উদযাপন করি, আমাদের সাথে জি আপনি বলুন। আমরা যখন বাংলাদেশ সোসাইটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করি, তখন সম্মিলিতভাবে যখন করি, মোর দেন 100 অর্গানাইজেশন আমাদের সাথে অ্যাটেন্ড করে। মোর দেন 100 অর্গানাইজেশনের নাম আমার কাছে আছে। তাছাড়াও আরও মোর দেন 100 অর্গানাইজেশন আছে। তো সব মিলে মোর দেন 200 অর্গানাইজেশন আছে এই নিউ ইয়র্কে। জি জনাব হাওলাদার, এই যে শতাধিক সংগঠন আপনি বললেন যে আপনি জানেন, এরা আসলে কি করে? এদের প্রয়োজনীয়তা সমাজে কতটুকু প্রয়োজনীয়তা এরা দেখেন, এবং এরা কি কমিউনিটির জন্য সত্যিকারই কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছে কিনা বলে আপনি ধারণা করেন? আসলে হ্যাঁ, আমাদের সীমাবদ্ধতা আছে। তারপরও আমি বলবো
যে আজকে আমি আব্দুর রহিম হাওলাদার যদি এককভাবে কোনো একটা কাজ করতে যাই, সাপোজ আমাদের কমিউনিটিকে সার্ভ করতে চাই, সেটা সম্ভব না। সাংগঠনিকভাবে গেলে, একটা সংগঠনের মাধ্যমে গেলে সেটা সহজ হয় এবং খুব তাড়াতাড়ি এটা করা যায়। সাপোজ আমাদের একজন ইমিগ্রেন্ট, আমাদের দেশের একজন এখানে কোনো প্রবলেমে পড়লো, তার জন্য ফান্ড ক্রিয়েট করা দরকার, বা আমাদের দেশে একটা ক্রাইসিস হয়েছে, ওখানে কিছু ফান্ড আমরা এখান থেকে পাঠাবো কোনো একটা এলাকায়, তখন যদি আমি একা উদ্যোগ নিই, এটা পারবো না, সম্ভব হবে না। এই জন্য সংগঠনের ভূমিকা অনেক বেশি। সাংগঠনিকভাবে আগাইলে সেটা করা যায়। সেম থিং মনে করেন আপনার মেইন স্ট্রিমের কাছে অনেক ফান্ড আছে যেগুলি নাকি কোনো একক লোক গেলে আনতে পারবে না, যা নাকি সংগঠনের মাধ্যমে গেলে, যদি দেখা যায় বাংলাদেশ সোসাইটির বর্তমানে 18,500 মেম্বার আছে, আমরা যদি সিটি গেটে দেখাই, দেখো আমাদের বিগ অর্গানাইজেশন, আমরা তোমাদের কাছ থেকে সহায়তা চাই আমাদের কমিউনিটির জন্য, তখন এটা ইজি হবে সেই সহায়তাটা সিটি থেকে আনা। তো এই জন্য সংগঠনের গুরুত্ব অবশ্যই আছে এবং এই সংগঠনের মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি। তবে এই যে ফান্ডের কথা বললেন, এই ফান্ডের জন্যই কি সংগঠনগুলো করা হয়? না, এটা ঠিক এরকম না। কি ফান্ড, অভিযোগ রয়েছে? হ্যাঁ, ফান্ড যদি আসে সিটি থেকে, সেই ফান্ড যদি আমরা যেই কাজ করার জন্য আমরা আনতাছি, অবশ্যই একটা কাজের উপরে সেই সিটি ফান্ডটা দিবে এবং সেই কাজটা যদি আমরা করতে পারি সিটির ফান্ড দিয়ে, তাহলে তো অবশ্যই ভালো। তাছাড়া আমাদের সংগঠন করার এখানে আরও উদ্দেশ্য, আমাদের এখানকার আমাদের দেশীয় কৃষ্টি কালচারকে এদেশে প্রমোট করা, যাতে আমাদের এখানকার কালচারের সাথে আমরা বা আমাদের যারা নাকি ব্যাচেলার আছে তারা যেন মিশে না যায়। এই জন্য আমাদের যে বিভিন্ন অনুষ্ঠানগুলি হয়, সেসব অনুষ্ঠানগুলিতে যাতে আমাদের দেশীয় কালচারে তারা মিশে এখানে এন্টারটেনমেন্ট পায়। তা না হলে হবে কি, আমাদের দেশীয় যেসব অনুষ্ঠানগুলি হয় এগুলি যদি এখানে না হইতো, তাহলে দেখা যেত আমাদের ব্যাচেলার যারা আছে বা আমাদের জেনারেশন যারা এখানে আমরা আছি, আমরা হয়তো আমেরিকান বিভিন্ন কালচারের সাথে, তাদের কালচারের সাথে মিশে যেতাম, আমাদের উইকেন্ড তাদের সাথে যে সেলিব্রেট করতাম। তো তার থেকে যে আমাদের কালচারটাকে আমরা এখানে ধরে রাখতে পারতেছি, এটা সংগঠনের মাধ্যমে হওয়াতেই এটা সম্ভব হচ্ছে। আমরা বুঝতে পেরেছি, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমি আবার আপনার কাছে আসবো। আমি এখন প্রশ্ন করছি জনাব বদরুল হাসানকে। জনাব বদরুল হাসান, এই যে আমরা যে শুনলাম জনাব হাওলাদারের কথা, যে এই যে সংগঠনগুলো, এতগুলো সংগঠন, এবং আমরা আগেও বলেছি যে নিজেদের ঐক্যবদ্ধ করার জন্য সংগঠনগুলো করা হয়, এতগুলো সংগঠন যে আছে, এবং আপনি নিজে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি, এবং এই সংগঠনগুলো কি কমিউনিটির যে প্রয়োজনীয়তা সেগুলো কি সব মেটাতে পারছে এবং সঠিকভাবে পারছে কিনা? সাথে আরও একটি প্রশ্ন, যে যেসব ফান্ডগুলো পাওয়া হয় সেগুলো কি সঠিকভাবে কাজে লাগানো হচ্ছে কিনা, নাকি শুধু ফান্ডের জন্যই মানুষ এই সংগঠনে যুক্ত হচ্ছে এবং নিজেদের নেতৃত্বকে তৈরি করার জন্য? না, আসলে তাই নয়। আপনি যদি আসলে দেখেন, এবং যেহেতু আপনিও একজন বাংলাদেশি কমিউনিটির এস্টাবলিশড প্রবাসে আছেন, এই প্রবাসে যে সমস্ত কাজগুলা হচ্ছে বা অতীতে হয়েছে, আমি সবগুলা বলবো না, তবে জনহিত কাজ, বাঙালি কমিউনিটিকে অগ্রসমান করা, বাঙালি কালচারে দরিয়া রাখার ব্যাপারে এই প্রবাসে যে সমস্ত পদক্ষেপ নিয়েছে, এটা সামাজিক সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এটা আপনি যেহেতু যেভাবে সামাজিক সংগঠন আছে, ঠিক তদ্রূপভাবে রাজনৈতিক সংগঠনগুলাও এই প্রবাসে প্রতিষ্ঠিত, যার যার অবস্থান থাকি তারা সবাই কাজ করে। কিন্তু সামাজিক সংগঠনের দায়বদ্ধতা আছে, দায়িত্ব আছে। যে এলাকা থাকি বা যে গোষ্ঠী থাকি, যে তন্ত্র থাকি তারা নির্বাচিত হয়েছে, তাদের একটা এজেন্ডা আছে এবং সেই এজেন্ডাটা তারা বাস্তবায়ন করে তাদের কার্যক্রমের ভিত্তি বা তাদের নিয়াদের ভিত্তি। আপনি মনে করেন জালালাবাদ অ্যাসোসিয়েশন এটা 39টা থানার সমন্বয়ে সিলেট বিভাগের নেতৃত্ব দেয়, একটি মাত্র সংগঠন। হ্যাঁ, এটা, এবং এর পাশাপাশি অনেকটা থানা অর্গানাইজেশনও আছে, আমরা তাদের সাথে মিলেমিশে কাজ করি। এবং সামাজিক অর্থে যে সমস্ত জিনিস বোঝায়, আমরা তার পাশে থাকি এবং কাজ করি। সামাজিক অর্থের তো কোনো রুল রেগুলেশন, কোনো সীমাবদ্ধতা নাই, শেষ নাই। আপনি যে প্রশ্নটা এখানে শুরু করছেন এবং প্রথমেই বলছেন যে আদৌ এটার দরকার আছে কিনা, আমার হাওলাদার ভাই, আমি এটা দরকার আছে কিনা সেটা বলিনি, অবশ্যই দরকার আছে, কিন্তু যে ঐক্যর জন্য যে বিষয়টা, সেটা কি আমরা বহাল রাখতে পারছি কিনা? অবশ্যই আমরা সেটা পারছি বলেই আজকে বাংলাদেশি কমিউনিটি এই প্রবাসে এটা অবস্থানজনক বলে একটা অবস্থান নিয়ে আসে। অন্যান্য কমিউনিটির তুলনায়
আমরা বাংলাদেশি কমিউনিটি এই প্রবাসে আমাদের খুব একটা বেশি দিন হয় নাই কমিটি জনাব এস্টাবলিশড। বজলুল এই হোসেন, জায়গায় আমরা অনেক জায়গা একটু প্রশ্ন অগ্রসর করি হয়েছি। আপনাকে এখানে, যে লন্ডনের বাংলাদেশি প্রবাসীরা যেরকম একটি প্রভাব ফেলার চেষ্টা করেছে এবং অনেকখানি তারা সাফল্য হয়েছে, যুক্তরাষ্ট্রের এই সংগঠনগুলো সেরকম পারছে না কেন? আপনার আর একটু প্রশ্ন, যেহেতু আপনি একটু আগে বললেন যে জালালাবাদ অ্যাসোসিয়েশন বৃহত্তর, অনেকগুলো থানা মিলিয়ে এই অ্যাসোসিয়েশনটা, আমরা জানি যে আরো অনেক অ্যাসোসিয়েশন আছে, শুধু জেলা কিংবা শুধু থানা বিভক্ত না, ইউনিয়ন পর্যন্ত তারা বিভক্ত। তাহলে এখানে ঐক্য কিভাবে হচ্ছে আপনি একটু যদি বিবেচনা করে না, বলেন। আপনি যে কথাটা বলছেন লন্ডন, আমি এই আমি গত এক সপ্তাহে আমি লন্ডন থেকে আসছি। আমি এক মাস যাবত লন্ডনে ছিলাম, কারণ আমাদের বাংলাদেশি কমিউনিটি লন্ডনে যে এস্টাবলিশড যেটা হয়েছে, নট অনলি কমিউনিটির পক্ষে, তারা আপনার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমরা বাংলাদেশি মানুষ নিউ ইয়র্কে লন্ডনের সেকেন্ড সিটি টাওয়ার হামলেটে বাংলাদেশি কমিউনিটি নেতৃত্ব দেয়। আপনার সৌভাগ্য হয়েছে আমালা খান, আমি জালালাবাদের প্রতিনিধিত্ব করি হিসাবে সিলেট অঞ্চলের মানুষের নিয়ে বসার সুযোগ হয়েছিল লন্ডনে। সেখানে 6 জন কাউন্সিলম্যান উপস্থিত আছে, তারার অবস্থান ব্যাখ্যা করছে। এতে লন্ডনে যে আমাদের কমিউনিটি যে অগ্রসর যেটা হয়েছে, আমাদের কিভাবে ব্যাখ্যা করবেন আপনি? লন্ডনে যে অগ্রসর, যেটা আমাদের 3rd জেনারেশন চলছে লন্ডনে, কিন্তু এইখানের বাংলাদেশি কমিউনিটিটা বিল্ড হয়েছে আফটার 80-র পরে, 80, 82, 86-এর পর থাকি বাংলাদেশি কমিউনিটিরা এখানে জড়ো হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এই যে 25, 18, 30 বছরের ভিতরে এখানে বাংলাদেশি কমিউনিটি যে পর্যন্ত অগ্রসর হয়েছে, আমি মনে করি কোনো অবস্থাতেই লন্ডনের তুলনায় আপনি বিচার করলে আমরা কোনো অবস্থাতেই পিছিয়ে নাই। ইনশাল্লাহ আমরা যে জিনিসগুলো এখন পর্যন্ত আমরা হয়তো নাগালের বাইরে ছিল, আপনি শুনলে খুশি হবেন, এইবারও আমরা যে এলাকায় বসবাস করি ওজন পার্কে, আমরা কাউন্সিলম্যানও আমরা একজন বাংলাদেশি কমিউনিটি প্রতিদ্বন্দ্বিতা করেন। তো আমরা ফিসিয়ে কোনো জায়গাতে আসি। এর আগেও তিনি 3বার নির্বাচন করেছে, আপনি যার কথা বলেছেন, কিন্তু সে কিন্তু জিততে পারেনি সেখানে। কিন্তু আমি তার ধন্যবাদ জানাই। আমি নিজেও সামাজিক সংগঠনে 3বার নেতৃত্ব ইলেকশন করছি এবং পরাজিত হয়েছি, নির্বাচিত হয়েছি, সেটা প্রশংসনীয়। কিন্তু আমরা জানি যে আমাদের কমিউনিটিতে বিভক্তির জন্যই কিন্তু উনি জিততে পারেননি। না, এই কথাটা ঠিক সঠিক নয়। কারণ কোনো না অবস্থাতে দেখেন, এইখানে বাংলাদেশি কমিউনিটি যেভাবে এইখানে কোনো ইলেকশন হইলে একটা রাজনৈতিক প্রভাব প্রতিফলিত হয় বা কোনো না কোনো অবস্থাতে মানুষ চলে যায়, ঠিক এইখানেও ডেমোক্রেটিক এবং রিপাবলিকান এইখানের ভোটাররাও কিন্তু 2 ভাগে বিভক্ত। এই জায়গাতে যে আপনি খালি আপনার কমিউনিটির মানুষ খাড়া হইলে যে আপনি 100% কমিউনিটির সাপোর্ট পাবেন, এটা কিন্তু ঠিকও না, এটা আপনি আশাও করতে পারেন না। যার অবস্থান থাকিতে তার অবস্থানটা বিবেচনা করতে পারে। এবং আমি মনে করি এখন পর্যন্ত বাংলাদেশি কমিউনিটি কোনো অংশেই পিছিয়ে নাই। আমরা জনাব বজরুল, আপনাকে আরো একটু প্রশ্ন করছি, যেখানে আমরা দেখি যে সাংবাদিকদের একাধিক সংগঠন এবং এমন কোন সংগঠন নাই যেগুলোর মধ্যে অনেক বিভক্তি নাই, এগুলো কেন হয় যদি আপনি একটু এখানে আমরা দেখেন আছে বলিয়েই আমাদের বিভক্তি। আমাদের এই প্রবাসে নিউ ইয়র্কে রাত ফাইলে আপনি যদি 7 দিন বলেন, 7 দিন কোনো না কোনোভাবে একটা পেপার বাইরে আমরা পড়ি। আমি বিশেষ করে আমি নিজে খুবই আগ্রহ সহকারে প্রত্যেকটা পেপারও আমি নিজে কিনি এবং ফ্রি হইলেও নেই, আমি পড়ার চেষ্টা করি, জানার চেষ্টা করি। এখানে দেখা যায় হ্যাঁ সাংবাদিক সম্মেলন নিয়ে সাংবাদিকগুলোর মাধ্যমেও গ্রুপিং আছে, এটা সাববে, এটা থাকবেও। এটা কোনো অবস্থাতেই যে আপনি দুনিয়ার কোনো সমাজেই গেলে যে আপনি একাধারে যে একইভাবে একই দাসে চলতেছে, তাহলে তো এখানের মাঝে কোনো টেস্ট নাই। যে কোনো জিনিস প্রতিষ্ঠিত করতে হইলে এর মধ্যে কিছু লেফট অ্যান্ড রাইট থাকবেই। এই জায়গাতে আমি মনে করি আমরার প্রবাসে, বিশেষ করে নিউ ইয়র্কের সাংবাদিক ভাইয়েরা, তাদের যে অবস্থানটা দরিয়া রাখছেন এবং তারা যে অবস্থানে আছেন, এটা কোনো অংশেই আমি বলবো আপনি তুলনামূলক লন্ডনের যদি বিবেচনা করেন, ইটালির দিকে বিবেচনা করেন, ফ্রান্সের দিকে বিবেচনা করেন, আমরা একটা ভালো অবস্থা। জনাব বজরুল হোসেন, আমি আপনার কাছে আবার আসবো, কিন্তু আমরা যে বিভক্তির কথা বলছি, এরকম বিভক্তি কিন্তু অন্য আর কোনো কমিউনিটির মধ্যে নাই, বাংলাদেশ কমিউনিটির মধ্যে যা আছে। আমরা একটু জনাব হাওলাদারের কাছে থেকে আসছি। জনাব হাওলাদার, আমরা আবার আপনার কাছে এসেছি। আপনার কাছে প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে বিভক্তি নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম জনাব বজরুল হোসেনের সাথে, এই যে বিভক্তি, সেটি বাংলাদেশ সোসাইটির একটি বড় রোল আছে বলে আপনি এই বিভক্তিকে
কমিয়ে আনার জন্য, একটি ঐক্যবদ্ধ করার জন্য বাংলাদেশ সোসাইটি কোনো প্রচেষ্টা নিতে পারে কিনা? ধন্যবাদ আপনাকে, ভালো একটা প্রশ্ন করেছেন। আসলে বিভক্তিটা আসে বলতে গেলে আসলে কাজ করতে যারা যায়, যারা কাজ করে তারাই কিন্তু ভুল করে, আর যারা কাজ না করে ঘরে বসে থাকে তারা কিন্তু কিছু করতে পারে না। সংগঠন করতে গেলে বিভক্তি আসে এখানে লিডারশিপ নিয়ে। যেমন একটা সংগঠন লিডারশিপের জন্য লিডারশিপ কে যাবে এই দ্বন্দ্বে যাওয়ার পরে দেখা যায় একটা সংগঠন ভেঙে 2-3টা সংগঠনে হচ্ছে। তো আমি বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে আমরা অলওয়েজ বলি যেই সংগঠনের একটা সংগঠন আছে, যেমন জালালাবাদ একটাই সংগঠন, এর কোনো শাখা নাই। আর যেই সংগঠন, যে আঞ্চলিক সংগঠনগুলো 2-3টা ভাবে বিভক্ত হয়ে গেছে, তাদেরকে আমরা সবসময় বলি যে আপনারা স্যাক্রিফাইস করেন, আজকে একজন নেতা হন, আপনি স্যাক্রিফাইস করেন, নেক্সট টাইমে আরেকজন আসেন। হ্যাঁ, তো আমরা চেষ্টা করে যাচ্ছি এবং সোফার এখন আগে যেই বিভক্ত ছিল এখন অনেকটা কমে আসছে। হ্যাঁ, অনেকটা কমে আসছে এবং সংগঠনগুলি এখন অনেকটা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করতেছে এবং আমরা আশা করতেছি ভবিষ্যতে আমাদের এই সংগঠনগুলি আরও ঐক্যবদ্ধ হবে এবং যে আঞ্চলিক সংগঠনগুলি 2-3টা বিভক্ত ছিল এগুলি হয়তো টুমোরো একটা সংগঠনে পরিণত হবে লিডারশিপের মাধ্যমে। আর আমি এর আগে যে বদরুল খানকে একটা কোশ্চেন করেছিলাম, আমি শুনতেছিলাম, আমি ওখানে একটা অ্যান্সারে যাব। লন্ডন অনেকটা এগিয়ে আছে, কারণ বদরুল খান সুন্দর একটা অ্যান্সার দিয়েছেন যে তারা থার্ড জেনারেশন, আমরা কিন্তু এখানে ফার্স্ট জেনারেশন। আপনি মনে করেন আমাদের যখন থার্ড জেনারেশন এখানে আসবে তখন অবশ্যই আমরা লন্ডনের চেয়ে যেভাবে এগিয়ে গেছে তার থেকে আমার মনে হয় যে নিউ ইয়র্কবাসী আরও বেশি এগিয়ে যাব, আমরা পিছিয়ে নাই। শেষ প্রশ্ন আজকে সেটি হচ্ছে যে লিডারশিপের কথা বলছিলেন আপনি, যে মোহাম্মদ খালেক যিনি অভিযুক্ত, সে নিজেকে একজন কমিউনিটি নেতা বলে দাবি করছেন, তাহলে অসৎ চরিত্রের নেতাদের বিরুদ্ধে কমিউনিটি কি ধরনের ব্যবস্থা নিবে বলে আপনি মনে করেন এবং কি নিতে পারে, এবং বাংলাদেশ সোসাইটির এখানে কি ভূমিকা থাকা উচিত? একটা কঠিন কোশ্চেন আমাকে করেছেন। যাই হোক, এখানে আমরা যারা কমিউনিটি সার্ভিস করি আসলে আমাদের কাজটা হলো কমিউনিটিকে সেবা করা, কমিউনিটির মানুষের আপদ বিপদে তাদের কাছে পাশে দাঁড়ানো, ক্রাইম যারা করে তাদেরকে বোঝানো যাতে ক্রাইম না করে এবং যারা ক্রাইমের শিকার হয় তাদেরকে হেল্প করা। এখন এটা দুঃখজনক যে সেই আমাদের কাজটা, আমরা যেই কাজটা করি আমরাই যদি ক্রাইম করে বসি, এটা রিয়েলি দুঃখজনক। তো আমি এই জন্য এই ঘটনার নিন্দা জানাচ্ছি, যে ঘটনাটা আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি। আর উনি কমিউনিটির কত বড় নেতা আমি জানি না, উনি কমিউনিটির সাথে আছে, বা খুব যে বড় নেতা তাও না, বাট উনি যে কাজটা করেছেন এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে এটা অত্যন্ত নিন্দনীয় এবং কেউ আইনের ঊর্ধ্বে না। তার আইনগতভাবে তার যেটা হওয়া উচিত আমি মনে করি তার সেটাই হওয়া উচিত, তার পানিশমেন্ট আইনগতভাবে যেটুকু যাওয়া দরকার সেটুকু তার যাওয়া উচিত, কারণ এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে ভবিষ্যতে। হাওলাদার, আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি চলে যাচ্ছি জনাব বদরুল হোসেন খান আপনার কাছে। আপনার কাছে সেই একই প্রশ্ন, যে এই যে অভিযুক্ত মোহাম্মদ খালেকও উনি নিজেকে কমিউনিটি নেতা বলে দাবি করেছেন, এ বিষয়ে আপনার কোনো জানা আছে কি না, এবং সাথে এই যে অসৎ চরিত্রের নেতাদের বিরুদ্ধে কমিউনিটি কি ধরনের ভূমিকা রাখতে পারে, এবং আপনার কি মনে হয় যে এবং বাংলাদেশ সোসাইটি অথবা জালালাবাদ সোসাইটি যে বড় বড় সংগঠনগুলো আছে সেগুলার এই বিষয়টাতে একটি হস্তক্ষেপ করা প্রয়োজন আছে বলে আপনি মনে করেন কিনা? আপনার এই প্রশ্ন করার জন্য আপনার ধন্যবাদ। আপনি যে কথাটা বলছেন এটা আমি নিজেও শুনছি, এবং যে ভদ্রলোক নিয়ে কথা হচ্ছে যিনি ষড়যন্ত্রের, উনি বলছে উনি ষড়যন্ত্রের শিকার, আর আমরা বলছি উনি ষড়যন্ত্রকারী, যেটা প্রমাণিত হয়েছে এই পর্যন্ত। প্রথমেই আমি নিন্দা জানাই এইরকমের একটা ঘটনা উনার মাধ্যমে ঘটছে। উনি একজন প্রাপ্তবয়স্ক মানুষ, ফ্যামিলিওয়ালা মানুষ। আমরা এই কমিউনিটি অ্যাটলিস্ট আমরা এইটা আশা করি না যে এই ধরনের ব্যক্তিবর্গর কাছ থেকে এই ধরনের আচরণ কমিউনিটি আশা করে না। এটার জন্য আমি নিন্দা জানাই এবং আমার সংগঠনের পক্ষ থেকে এটা তীব্র প্রতিবাদ জানাই যে এই ধরনের ঘটনা যারা ঘটাইছে বা ঘটছে এইটার যেন উপযুক্ত শাস্তিও, এবং আগামী দিনে যেন এইরকম কোনো কিছু আমাদের কমিউনিটি না ঘটে, এবং আমরা টেলিভিশন এবং পেপারের মাধ্যমে আমরা এবং আমাদের ছেলেপেলে কমিউনিটি যেন এই সমস্ত জিনিস শুনতে না পারে। আপনি বলছেন যে আমরা এইটা অবশ্যই এটা সামাজিকভাবে আমরা এইটার তাকে বারণ থাকা লাগে, এটা প্রতিরোধ করা লাগে, আমরা যে সমস্ত জিনিস করা উচিত আমরা
করতাম এবং ইনশাল্লাহ আমরা অতীতেও করছি, আগামী দিনেও আমরা এটা করি এবং করিয়া যাইমু। কর্ম ও কারণে যে আমরা সামাজিক সংগঠন করি যারা এটলিস্ট এই দ্বারে কাছে থাকি, আমরা যারা মানুষে আমরা কিছু মানুষের কাছ থেকে আশা করে যে আমরা একটা বেটার সার্ভিস কমিটি রেডি দিতাম, আমরা কাছ থেকে যদি মানুষ এই ধরনের জিনিস পায়, আসলে এটা অত্যন্ত লজ্জাকর ব্যাপার এবং আগামী দিনে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, জি। এটাই জনাব আমরা বদরুল আহ্বান হোসেন খান, জানাই এবং আপনাকে অশেষ ধন্যবাদ